সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। আজকে আমরা আলোচনা করব সিলেট বোর্ড 2023-এর এমসিকিউ ডিটেলস নিয়ে আলোচনা করব। আমি প্রত্যেকটা এমসিকিউতে ট্রাই করব কিছুটা এক্সপ্লেন সহ আলোচনা করতে। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনার একটা এমসিকিউ টোটাল একটা বোর্ড কোশ্চেন সম্বন্ধে ভালো একটা কনসেপ্ট তৈরি হবে। তো চলুন আমরা মূল আলোচনা চলে যাই। ওকে, দেখুন প্রথম কোশ্চেনটা বলেছে যে ডেটা যোগাযোগের নির্ভরশীলতা যেখানে মুখ্য। এই যে নির্ভরশীলতা যেখানে মুখ্য কথাটা বলতে বোঝানো হয়েছে যে যেখানে মানে ডেটাটা পাঠানোটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, হ্যাঁ, গৌণ না, মানে মুখ্য মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেসব ক্ষেত্রে কোন টপোলজি আমাদের ব্যবহার করা উচিত? মনে রাখবেন, ম্যাশ টপোলজিতে আপনার ডেটা কখনোই মিস হবে না, কারণ প্রত্যেকটা নোডের সাথে প্রত্যেকটা নোডের বাই ইন্ডিভিজুয়াল কানেক্ট থাকে। হ্যাঁ, এই কারণে আমাদের মুখ্য যদি কোনো মানে নির্ভরশীলতা প্রাধান্য দিতে চাই তখন আমরা ম্যাশ টপোলজিকে এখানে কাউন্ট করব। ওকে, তার মানে এটার উত্তর হবে ম্যাশ টপোলজি। পরের কোশ্চেনটা দেখুন, বলেছে নিচের চিত্রটি লক্ষ্য করো এবং 2 ও 3 নং প্রশ্নের উত্তর দিতে হবে। তো এটা হচ্ছে একটা সার্কিট ডায়াগ্রাম। হ্যাঁ, তো আমরা এই সার্কিট ডায়াগ্রাম থেকে এখানে আমরা লজিক গেট বের করব। তো দেখুন এখানে এটা হচ্ছে আপনার একটা লাইট। এই লাইটটা কখন জ্বলবে? আপনি দেখুন সবসময় ইলেকট্রিসিটিটা এই প্লাস থেকে এইভাবে যায়। তো এটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স, মানে আপনার ভোল্টেজটাকে কিছু কমিয়ে দিবে। তো এখানে যাওয়ার পরে সে আগে শর্টেস্ট যে পাথ, মানে এখানে যদি আগে এই লাইনটা সে পায় তাহলে আগে এটা দিয়ে যাবে। যদি এটা দিয়ে কোনো কারণে, যেমন এখানে যদি আমরা না যাইতে পারি তখনই সে বাধ্য হয়ে এই রাস্তাটা দিয়ে যাবে, যখন এখান দিয়ে কারেন্টটা পাস হইতে না পারবে। তো আপনি দেখুন কখন এখান দিয়ে কারেন্টটা পাস হইতে পারবে না, যখন এর মানও 0 থাকবে। দেখুন এর মান 0 মানে কি? এটা কানেক্ট হওয়া না। 1 মানে কানেক্ট হওয়া, আর 0 মানে কি? কানেক্ট না হওয়া। তো এখানে দেখুন দুইটার মান যখন 0 হবে তখন কিন্তু সে এখান দিয়ে যাইতে পারবে না, তখন বাধ্য হয়ে এখান দিয়ে যাবে, লাইটটা জ্বলে উঠবে, রাইট? তো এখানে দেখুন এর মান আর বি এর মান 0 হলে আউটপুট আপনি পাচ্ছেন। তার মানে এটা কখন হয়? যদি এরকম চিন্তা করেন তাহলে দেখুন তো আপনাদের মনে পড়ে কিনা। আপনি যদি একটা অর গেটের চিন্তা করেন, দেখুন অর গেটে আউটপুটে কি হয়? যদি আপনারা জানুন যে দুইটা 0 হলে তার মানে 0ই হয়, আর যদি যে কোনো একটা 1 হলে তার মানে 1 হয়, 1 হয়, 1 হয়। এই চারটা আউটপুটে আপনারা ধরতে পারতেছেন কিনা জানি না। দেখুন প্রথমে একটা ইনপুটগুলো কি হয়? 0 0, তারপরে ইনপুটগুলো কি হয়? 0 1, তারপরে ইনপুটটা কি হয়? 1 0, রাইট? আর লাস্ট ইনপুটটা কি হয়? 1 1। তো দেখুন যখন অর গেটের ভিতরে যদি আমরা দেখি 1 মানে একটা 1 হলে, দেখুন এখানে 1 আছে তার মানে আউটপুটে একটা 1 পাইলাম, এখানে 1 আছে এখানে আউটপুটে 1 পাইলাম। তো যখন এরকম হয়, আর এখন এই অর গেটটাকে যদি আমি নর গেট বানাই, দেখুন নর গেটে কি হয়? এই 0 থাকলে অর গেটের 0টা নর গেটে কি হয়ে যাবে? 1, আর বাকিগুলো কি? 3টা 1, এর বাকিগুলো 3টা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে দেখুন আমাদের এখানে শুধু আমরা একটা জিনিসই মানে এক্সপ্লেন করার ট্রাই করেছি, সেটা হচ্ছে আপনার এ এর মান আর বি এর মান 0 হলে আউটপুটটা 1 হবে। দেখুন এখানে এ এর মানও 0, বি এর মানও 0, তখনই আপনি আউটপুটটা 1 পাবেন। তাও এটা কার জন্য পাবেন? নর গেটের জন্য পাবেন। আশা করি ব্যাখ্যাটা বুঝতে পেরেছেন, রাইট? ওকে, পরবর্তী প্রশ্ন বলেছে ন্যান্ড গেটের ক্ষেত্রে কখন আলো জ্বলবে। তো ন্যান্ড গেটের ক্ষেত্রে কখন আলো জ্বলবে এটা জানার জন্য আগে আপনার এন্ড গেটে যান, তাহলে আপনার ন্যান্ড গেট বের করতে কি হবে? সহজ হবে। তো এন্ড গেটে আমরা জানি যে একটা ইনপুট যদি 0 হয় পুরাটাই কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে প্রথমে আমাদের 0 0 জন্য 0, এই যে এটা দিকে ব্যাখ্যা করুন, তারপর দেখেন এখানেও 0 আছে তার মানে এটাও 0 হয়ে যাবে আউটপুট, এখানে একটা 0 আছে এটা আউটপুট কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। আর এই দুইটা 1 এর জন্যই আমরা শুধু এন্ড গেটে আপনারা জানুন একটা 1 পাই। তো ন্যান্ড গেট তাহলে কি হবে? তার উল্টা। তার উল্টা হলো মানে কি? এখানে 0 যেগুলো আছে সেগুলোকে 1 তৈরি করি, এটা 1, এটাও 1, এটাও 1, আর এটা হচ্ছে কি? 0। তাহলে দেখুন ন্যান্ড গেটের আউটপুটটা আমরা জানি হচ্ছে এইটা। তো ইনপুটের ক্ষেত্রে আপনারা দেখুন ন্যান্ড গেটের ভিতরে যখন দুইটা ইনপুটই 0 হয় তখন 1 হয়। দেখুন এই যে দুইটা ইনপুট যখন আপনার 0 হবে তখন এখানে আপনি 1 পাবেন। আর যে কোনো এই একটা ইনপুট মানে 0 1, তার মানে এখানে দেখুন তো এর মান 0, বি এর মান 0, তখন আপনি 1 পাইছেন, তার মানে এটা রাইট। আবার দেখুন এ এর মান 1, বি এর মান 0, দেখুন এ এর মান, এটা হচ্ছে এর মান, তো এর মান 1, বি এর মান 0, তখন আপনি 1 পাইবেন, তার মানে এটাও রাইট। এর মান 1, বি এর মান 1, দেখুন এর মান 1, বি এর মান 1, তখন আমরা কিন্তু 0 পেয়েছি, রাইট? তার মানে আমাদের এটা অ্যান্সার হবে না। তারপরে আমাদের অ্যান্সার হচ্ছে 1 আর 2। আশা করি ব্যাখ্যাটা বুঝতে পেরেছেন। ওকে, পরবর্তী প্রশ্ন আমরা চলে যাব। এখানে দেখুন 4 নম্বর প্রশ্ন বলেছে যে xy প্লাস
ওয়াই বার এক্স বার ওয়াই প্লাস এক্স। তো এটার সমাধানটা কি? দেখুন এখানের মধ্যে আপনার কি কমন যায়? ওয়াইটা কমন যায়, রাইট? এখানে কি কমন যায়? ওয়াই। তারপরে আমি ডাইরেক্ট এখানে করে ফেলি, যদি এখানে ওয়াই কমন যায়, আচ্ছা ওয়াই যদি কমন যায়, ওয়াই কমন গেলে কি থাকে? এক্স প্লাস এক্স বার। তো আপনারা জানেন এক্স প্লাস এক্স বারের মান কি হবে? 1 হবে। তার মানে এটার আমি লিখলাম না। আর এখানে কি থাকে? এক্স। তার মানে এখানে ওয়াই প্লাস এক্স হচ্ছে আপনার অ্যান্সার। তো ওয়াই প্লাস এক্স কোথাও নাই, আছে কি? এক্স প্লাস ওয়াই। তো ওয়াই প্লাস এক্স আর এক্স প্লাস ওয়াই একই কথা, তার মানে এখানে অ্যান্সার হবে ডি। আচ্ছা এবার দেখুন নেক্সট কোশ্চেন আমরা চলে যাই। বলেছে কোন ডিজিটাল সার্কিটের ইনপুট এবং আউটপুট সংখ্যা সমান হয়? এটা সরাসরি কোশ্চেন, আপনারা জানুন ইনপুট এবং আউটপুট সংখ্যা সমান হচ্ছে হাফ এরারে। ঠিক আছে, হাফ এরারে দুইটা ইনপুটের জন্য আপনি দুইটা আউটপুট পান, একটা হচ্ছে সাম আর একটা হচ্ছে ক্যারি, রাইট? ওকে, তার মানে আমাদের এখানে হবে হাফ এরার। ঠিক আছে, এবার দেখুন বলেছে যে একটা স্ট্যাম্প দিয়েছে, এটা HTML থেকে প্রশ্নটা আসছে, দিয়ে বলেছে দেখুন এটা হচ্ছে আপনার যে স্পান, এটা হচ্ছে আপনার একটা ট্যাগ, আর স্টাইলটা হচ্ছে আপনার অ্যাট্রিবিউট, আর ইকুয়ালের পরে এই যে জিনিসটা আছে এটা হচ্ছে আপনার ভ্যালু। আর মনে রাখবেন স্টার্টিং ট্যাগ ও ক্লোজিং ট্যাগের এই যে স্পানটাকে ক্লোজ করছে, এই ট্যাগের মাঝখানে যেটা থাকে এটাকে বলা হয় এলিমেন্ট। আমি এগেইন আপনার রিপিট করতেছি, দেখুন বলেছে স্পান এটা হচ্ছে মানে অ্যাঙ্গুলারের সাথে লেখা, এই কারণে এটা হচ্ছে ট্যাগ, আর স্টাইলটা হচ্ছে অ্যাট্রিবিউট, আর স্টাইলের ইকুয়াল দিয়ে পাশে যেটা লেখা থাকে এটাকে বলে অ্যাট্রিবিউটের ভ্যালু, আর স্টার্টিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগের মাঝখানে যেটা থাকে তাকে বলা হয় এলিমেন্ট। এবার দেখুন প্রশ্ন বলেছে উদ্দীপকে এলিমেন্ট কন্টেন্ট কোনটি? তো আপনি জানুন এলিমেন্ট কন্টেন্ট হচ্ছে কি? টেক্সট। ওকে ফাইন, পরবর্তী প্রশ্নটা দেখুন উদ্দীপকে অ্যাট্রিবিউট কোনটি? আমি একটু আগে বলেছি অ্যাট্রিবিউট হচ্ছে স্টাইল। দেখুন কত ইজি কোয়েশ্চেন এখানে আসছে, চলে আসছে। তারপরে এখানে দেখুন নাম্বার 8-এ ব্রাউজার যদি কোনো কারণে ইমেজ লোড করতে ব্যর্থ হয়, হ্যাঁ, তখন ইমেজের পরিবর্তে কোন টেক্সট প্রদর্শনের জন্য ব্যবহৃত অ্যাট্রিবিউট কোনটি? ইমেজ লোড না হওয়ার মূল কারণ হতে পারে সাইজ মিলে না, বা ইমেজটা রেজুলেশন নষ্ট হয়ে যায়। তখন অনেক সময় আমরা ইমেজের পরিবর্তে যদি লোড না হয় তখন একটা টেক্সট ভাষায় আসে, এটার জন্য যে অ্যাট্রিবিউটটা ইউজ করি সেটার নাম হচ্ছে ALT আউট। ঠিক আছে, ওকে এবার দেখুন আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। ওকে, পরবর্তী প্রশ্ন আপনারা দেখুন ফন্ট ট্যাগ। মনে রাখবেন ফন্ট ট্যাগ তিনটা জিনিস নিয়ে কাজ করে, একটা হচ্ছে সাইজ, আর একটা হচ্ছে কালার, আর একটা হচ্ছে আপনার ফেস। তো এখানে বলেছে ফন্ট ট্যাগের কাজ হলো ওয়েবসাইটের কি করে? টেক্সটের ফন্ট ঠিক করা। হ্যাঁ এটা ঠিক আছে, সে টেক্সট ট্যাগটাকে বড় হবে না ছোট হবে বা ফন্ট কীরকম হবে সেটা নিয়ে কাজ করে, টেক্সটের লিস্টের আকারে না, এই লিস্ট নিয়ে সে কোনো কাজ করে না, লিস্ট ট্যাগ আলাদা। টেক্সটের রং ঠিক করে, হ্যাঁ কালার মানে রং মানে হচ্ছে কালার ঠিক করে। তার মানে এখানে অ্যান্সার হবে 1 and 3, রাইট? এটা হচ্ছে আমাদের অ্যান্সার। নাম্বার 10, এই প্রশ্নটার উত্তর করার জন্য আপনারা ক্যালকুলেটর ডেফিনেটলি ইউজ করবেন, তাহলে কিন্তু এটা উত্তর করতে আপনার 10 সেকেন্ডের বেশি লাগবে না। তাও দেখুন এখানে আপনাকে যদি বের করতে চাই, যেমন এটা একটা বাইনারি, দেখুন এই বাইনারির প্রথমে অক্টাল আর হেক্সাডেসিমাল তো বের করা সহজ, 3 বিট করে ধরুন। তো এখানে যদি আমি 3 বিট ধরি, দেখুন 1 2 4, তাহলে 2 আর 4 কত হয়? 6, রাইট? 1 2 4 তার মানে 6 হবে। আরেকটা হচ্ছে দেখুন আবার 3 বিট যদি এখান থেকে নেই, 3 বিট নিলে কি হয়? 1 2, তার মানে এখানে হচ্ছে 6 হয়। যদি আমরা অক্টাল কনভার্ট করতে চাই, তার মানে এখানে আছে আপনার 4, তার মানে এটা অক্টাল হবে না। তো আপনি যেহেতু বুঝলেন যে অক্টাল হবে না, তাহলে বাকি দুইটা তো মাস্ট হইতেই হবে, তার মানে 1 আর 3ই অ্যান্সার হবে। তারপরে 3 কিভাবে হইলো সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি, জাস্ট মিনিট। দেখুন 3 যদি আপনি হেক্সাডেসিমালে করতে চান তাহলে আপনার 4 বিট যাইতে হবে, রাইট? 4 বিট মানে কি 1 2 4 8। তো 1টা কাজ করে না, 3টা কাজ করেছে, তার মানে হচ্ছে আপনার ই, রাইট? তার মানে এটা হয়েছে। আর লাস্টে কি দেখুন 1 2 4, তার মানে আপনার হেক্সাডেসিমাল হয়েছে। আর এটাকে যদি আপনি ডেসিমেলে কনভার্ট করে থাকুন তাহলে কিন্তু 78ই অ্যান্সার আসবে। তার মানে আমাদের এখানে অ্যান্সার হবে 1 আর 3। এটা কিন্তু আপনি সম্পূর্ণ ক্যালকুলেটরে করবেন, হ্যাঁ? আচ্ছা এবার দেখুন পরবর্তী কোশ্চেনটা বলেছে দশমিক সংখ্যা 13-এর 2's কমপ্লিমেন্ট এর কত? মনে রাখবেন এই 2's কমপ্লিমেন্ট যখন বের করতে বলবে তখন আপনার 8 বিটে কাজ করতে হবে, রাইট? তো 8 বিটে কাজ করতে গেলে প্রথমে দশমিক সংখ্যা যে আপনার 13 আছে এটাকে আপনি বাইনারি করবেন। তো আমরা জানি 1 2 4 8, এইভাবে যদি আমরা বাইনারি একটু তাড়াতাড়ি করি, দেখুন 1 2 4 8, তাহলে 8 8 তাহলে 12, 12 রাখে 13, তার মানে 1কে আপনার লাগবে, 2কে লাগবে না, তারপরে 4কে আপনার লাগবে, তার মানে এখানে 1, আর হচ্ছে কাকে লাগবে? 8কে লাগবে, তাই? এই হচ্ছে 4টা বিট। এই 4টা বিটের সাথে আপনি কি করবেন? অতিরিক্ত আরো 4টা শূন্য দিবেন, রাইট? 2 3 আর এখানে একটা শূন্য দিলাম। আচ্ছা
তারপর আমরা কি করব, এটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট। তো আপনারা জানুন ওয়ান্স কমপ্লিমেন্ট মানে কি, যেটা আসে সেটাকে কনভার্ট করে দেওয়া, মানে 1 থাকলে 0 কনভার্ট করে দেওয়া, তার মানে 1 0 থাকলে 1, তাহলে 0 1, এখানে দুইটা 1, তার মানে এখানে আমি দুইটা শূন্য দিব, দুইটা শূন্য, দেন চারটা কি আছে আমার 0 আছে, তার মানে 1 2 3 4, রাইট। তো এটার সাথে কি করব, আমরা 1 যোগ করব, তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা চলে আসবে। এটাকে বলা হয় টুস কমপ্লিমেন্ট। দেখুন 0 আর 1 যোগ করলে কত হয়, 1 1, আর কিছু চেঞ্জ হবে না, 0 0, আর কত, চারটা 1। তাহলে এরকম দেখুন তো 4টা 1 0 0 1 কোথায় আছে, এই যে দেখুন 4টা 1 0 0 1, এটাই হচ্ছে আপনার কারেক্ট অ্যান্সার। দেখুন বেশি সময় কিন্তু লাগে না। আচ্ছা, এবার দেখুন পরবর্তী প্রশ্নটা বলেছে ফ্লোট ডেটা টাইপে কত বাইট জায়গা দখল করে, মনে রাখবেন ফ্লোট ডেটা টাইপের জায়গা দখল করে 4 বাইট বা 32 বিট। অনেক সময় বিটও চলে আসে, এখানে বাইট চলে আসছে দেখে 4, যদি বিট আসতো তাহলে 8 দিয়ে 4কে গুণ দিতাম, 4 8 32। আচ্ছা, এবার 13 বলেছে কোনটি রিলেশনাল অপারেটর। আপনারা জানেন রিলেশনাল অপারেটর 6টা, একটা হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল, লেস দেন ইকুয়াল, আর একটা হচ্ছে ইকুয়াল ইকুয়াল, এই যে এখানে সেই ইকুয়াল ইকুয়ালটা আছে, আর একটা হচ্ছে নট ইকুয়াল। তো এগুলা কেন হয় না মনে রাখবেন, এটা হচ্ছে একটা লজিক্যাল অপারেটর। দেখুন আমরা কি লজিক করেছি না, এন্ড গেট অর গেট, এটা হচ্ছে সেই লজিক্যাল অপারেটর, আর এগুলো হচ্ছে আপনার অ্যারিথমেটিক্স অপারেটর। অ্যারিথমেটিক্স অপারেটর 5টা, এটা হলো যোগ বিয়োগ গুণ ভাগ মডুলাস। ওকে, 14 নাম্বার দেখুন বলেছে অনাকাঙ্ক্ষিত বা অবাঞ্ছিত ইমেল বা মেসেজ পাঠানোকে কি বলা হয়, এটা আপনারা জানেন স্প্যামিং। তারপর দেখুন এটা লেভেল 10-এর একটা প্রশ্ন ছিল, এটা এখানে চলে আসছে, চ্যাপ্টার 1 থেকে আসছে এটা। দেখুন তারপরে বলেছে টেলি প্রজন্ম এর প্রয়োগ ক্ষেত্র কোনটি। তো টেলি প্রজন্মের প্রয়োগ ক্ষেত্র হচ্ছে একটা ভার্চুয়াল রিয়েলিটি, এটা চ্যাপ্টার 1 থেকে আসছে, সরাসরি প্রশ্ন। দেখুন পরবর্তী প্রশ্নটা আমরা দেখব, একটি চ্যানেলে 5 সেকেন্ডে এত বিট স্থানান্তর হলে তার ব্যান্ডউইথ কত। এটার জন্য আপনার খুব বেশি পরিশ্রম করতে হবে না, আপনি শুধু এই যে মানটা দেওয়া আছে সেই মানটাকে আপনি 5 দিয়ে, যে সেকেন্ড দিয়েছে না, সেকেন্ড দিয়ে আপনার টোটাল বিটকে ভাগ করতে হয়, এই কারণে এটাকে বলা হয় বিপিএস, বিট পার সেকেন্ড। দেখুন আমরা 5 দিয়ে যদি 9কে প্রথমে কাটাকাটি করি, তাহলে একবার যায়, একবার গেলে আপনার এখানে 1 থাকলো, হাতে 4 থাকলো, 4 শূন্য, তাহলে 5 8 40, তার মানে হচ্ছে আপনার 8, তারপর আর 2টা শূন্য বাকি আছে, দেখুন 2টা শূন্য, আর এটা দেখুন সবগুলোর মানই এরকম 1800, তাহলে এটা কিভাবে মনে রাখবো, দেখুন বিট, হ্যাঁ, আর হলো সেকেন্ড, তারপরে এটাকে বলা হয় বিপিএস। তাহলে বিপিএস কোথায় আছে, এই যে এখানে বিপিএস, তার মানে আপনার অ্যান্সারটা হচ্ছে এইটা। হ্যাঁ, এটা কিন্তু কঠিন না, প্রশ্নটা একটু বুঝলেই হলো। তারপর দেখুন এখানে বলেছে ক্যাপচা, এক্সট্রাকশন, কম্পারিজন ও ম্যাচিং, এগুলো সবসময় আমরা কিসে দেখতে পারি, এগুলো আমরা দেখতে পারি বায়ো ম্যাট্রিক্সে, আমরা এগুলো সবসময় দেখতে পারি, যে আপনার কম্পারিজন করে বা ম্যাচিং করে আমরা কোনো একজন মানুষকে আইডেন্টিফিকেশন করতে পারি। তো এগুলোকে আমরা সবসময় বায়োমেট্রিক্সে ব্যবহার করা দেখি। তারপর বলেছে এখানে যে মেশিন লার্নিং অ্যাপ্লিকেশন তৈরির জন্য কোন প্রোগ্রামিং ভাষা ব্যবহৃত হয়। একেবারে এখন এটা একটা কমন প্রশ্ন, যে পাইথন মেশিন লার্নিংয়ের জন্য ব্যবহৃত হওয়াতে পাইথন কিন্তু এখন সবচেয়ে জনপ্রিয় একটা ল্যাঙ্গুয়েজে পরিণত হয়েছে। এবার দেখুন বলেছে একটি স্ট্রিং, মনে রাখবেন স্ট্রিং মানে হচ্ছে আপনার ক্যারেক্টার, মানে ABCD কোন একটা নাম লিখতে যে ইউজ করা হয়। বলেছে কোন একটা স্ট্রিংয়ের দৈর্ঘ্য বের করার জন্য কি সি ল্যাঙ্গুয়েজে কোন লাইব্রেরি ফাংশন ব্যবহৃত হয়। তো আপনি এটা কিভাবে মনে রাখবেন, স্ট্রিং মানে str, তো এখানে সব জায়গায় দেখুন str আছে, হ্যাঁ, আর লেন্থ, এটা তো দৈর্ঘ্য, এটাকে ইংলিশে বলে লেন্থ। তো এলিয়েন, লেন্থের পুরোটা না লিখে এলিয়েন, তো স্টার লেন, এটাই হচ্ছে আপনার স্ট্রিংয়ের জন্য লাইব্রেরি ফাংশন। তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে গহ, স্টার লেন, ঠিক আছে, স্ট্রিংয়ের স্টার আর লেন্থের এলিয়েন। ওকে, এবার দেখুন 20 নম্বর কোশ্চেনে একটা সি প্রোগ্রামিং দিয়েছে। এখানে দেখুন আপনি সি প্রোগ্রামিংটা যদি একটু খেয়াল করুন, আয়ের মান 1 থেকে শুরু হয়েছে, রাইট, তার মানে আয়ের মানটা এখানে 1, তারপরে আয়ের মানটা কি হচ্ছে এক এক করে বাড়ছে, তার মানে আয়ের মানটা এক এক করে বাড়ছে, একের সাথে 1 যোগ করলে কত হয় 2, দেখুন 2 এর সাথে 1 যোগ করলে আবার কত হবে 3, রাইট, 3 এর সাথে 1 যোগ করলে কত হবে বলুন তো 4, এই তো। তো আপনার এরকমভাবেই কোশ্চেনটা ডেভেলপ করা হয়েছে। তারপরে আপনি এটাতে বুঝে গেলেন এটা একটা সিরিজ, রাইট, এটা একটা ধারার অঙ্ক, যেখানে আপনার 1 থেকে কত পর্যন্ত বের করতে বলেছে, এই যে 1 থেকে 8 পর্যন্ত আপনাকে যোগ করতে বলেছে, রাইট। তো 1 থেকে 8 পর্যন্ত যোগ করে সেই যোগটাকে আমরা এই যে একটা সাম রেখেছি, সামের মানটা ইনিশিয়ালি 0 দিয়েছে, কত দিয়েছে 0। তো এখানে সাম পুরোটা না লিখে আমি এস লিখি, মানে শর্টকাট বোঝার জন্য, এস সমান সমান, আপনি একটু ইকুয়েশনটা দিকে তাকান, এস সমান সমান বলেছে এস প্লাস আই,
আমি কিন্তু আবারও মেনশন করতেছি সাম না লিখে এস লিখতেছি, হ্যাঁ, সহজে বোঝার জন্য। সাম প্লাস আই, একটু দেখুন তো, প্রথমে আমি লাইনটা একটু ডেভেলপ করে রাখি যাতে আপনাদের পুরো জিনিসটা বুঝতে সহজ হয়। তো এখানে দেখুন প্রথমে একবারে ইনিশিয়ালি আপনার আয়ের মানটা কত ছিল, আয়ের মান 1 থেকে শুরু করেছেন, রাইট। আচ্ছা, আর আপনার যে সাম বা এস এর মান কত ছিল, 0। তার মানে প্রথমে কি হবে, সে এই কন্ডিশনে যাবে, এই হোয়াইল লুপে যাবে। তো আয়ের মানটা যদি এখানে 1 বসায়, একটু চিন্তা করুন, আয়ের মানটা যদি 1 বসায়, এখন প্রশ্নটা এরকম হয় 1 লেস দেন অর ইকুয়াল 8। তো আমার কথা হচ্ছে এখানে মানে 1 কি 8-এর চেয়ে বড়? না, বড় না, 8 কিন্তু বড়। তার মানে এই কন্ডিশনটা যদি এখানে 1 বসাই, দেখুন 1 বসাইলে কন্ডিশনটা সত্য হয়। কিভাবে সত্য হয়? 8 1-এর চেয়ে অবশ্যই বড়, সমান না হইতে পারে, বড় তো, রাইট। তার মানে যখন এই কন্ডিশনটা সত্য হবে তখন সে এইখানে আসবে, এই স্টেটমেন্টটা কাজ করবে। তো এখানে দেখুন সামের মান একেবারে ইনিশিয়ালি কত ছিল, সামের মান একেবারে ইনিশিয়ালি কিন্তু 0 ছিল, রাইট। এই যে 0 ছিল, তার মানে এখানে আমি এই কাজটার জন্য 0 লিখবো। আর আয়ের মানটা একেবারে ইনিশিয়ালি কত ছিল, দেখুন আয়ের মানটা ইনিশিয়ালি কিন্তু 1 ছিল, এই যে 1, তার মানে এখানে 1। তাহলে 1-এর সাথে 1 যোগ করলে, 0-এর সাথে 1 যোগ করলে কত হয়, 1 হয়। তো এই 1 হচ্ছে আমাদের রেজাল্ট। এই 1 এখন কার মধ্যে আছে, এস এর মধ্যে আছে। একটা বুঝলে কিন্তু বাকিগুলো বুঝতে পারবেন। তো একটা শেষ। এবার পরবর্তী আমরা কি করব, 1-এর জন্য প্রথম শেষ। এবার আবার এখানে আয়ের মানটা 1 বাড়বে। আয়ের মান আগে কত ছিল, 1, 1-এর সাথে এখন যোগ হবে কত, 1, তাহলে কত হলো 2। আবার এখানে আয়ের মানটা কন্ডিশন দেখবে, তো 2 হলো, কন্ডিশনটা কি হয়, সত্য। তাহলে 2 যদি হয় সত্য, তখন দেখুন আমরা পরবর্তী লাইনে আবার এখানে আসবো। তো এই যে 1 ছিল, এই 1টা কিন্তু এখন এস এর মধ্যে জমা থাকবে। তার মানে এস এর মান এখন 1, আয়ের মান এখন কত, 1 বাড়লো, কত হলো 2, রাইট। তো 1-এর সাথে 2 যোগ করলে এখানে কত হলো আমার 3। তাহলে এস এর মধ্যে এখন কত আছে, 3 আছে। খেয়াল করুন, আর আপনার এদিকে টাকার দরকার নেই, আপনি এরকম করতে করতে আয়ের মান 1 1 করে বাড়বে। তার মানে আপনি 8 পর্যন্ত যাবেন। তাহলে আস্তে আস্তে আগান। এবার দেখুন পরবর্তীতে আপনার এস এর মান কত, পরবর্তীতে আপনার এস এর মান হচ্ছে এখন 3। তাহলে আপনি নিজেই বলুন তো আয়ের মানটা কত, আয়ের মান ছিল 2, তাহলে একবারে কত হবে, 3। তাহলে 3 3 কত হলো, 6। এখন আপনার 3 পর্যন্ত যখন গণবেন আপনার মান আসবে কত, 6। এখন আপনি 3, আয়ের মান যাবেন কত, 8 পর্যন্ত, তার মানে আগাইতে থাকেন। এবার 7-এর জন্য যদি আমি করি, মানে আয়ের মানটা যদি আমি 4-এর জন্য করি, তাহলে এখানে দেখুন 6, 6-এর চেয়ে কত হয়, 6, আর আয়ের মানে 1 বেড়ে কত হবে, 4, 6-এর চেয়ে কত, 10। আমি পুরোটা এক্সপ্লেন করার চেষ্টা করছি, এখানে একটু সময় নিতে হবে। তো এখানে হচ্ছে আপনার 10 আসলো। তো এখন হচ্ছে আপনার আয়ের মানটা কত, আয়ের মানটা আবার 1 বাড়বে, তাহলে 4 থেকে কত হয়ে যাবে, আয়ের মান 5, আর সামের মান কত আপনার 10। তাহলে সামের মান 10টা এখানে আমি রাখলাম। আয়ের মান 1 বেড়ে এখন হয়ে যাবে 5, তো 5-এ আর 10-এ কত হলো, 15, রাইট। তো এখন সামের মান কত আপনার 15 থেকে আপনি এখন কি করবেন, আয়ের মান আরও 1 বাড়িয়ে দিবেন। তার মানে আয়ের মান 5 ছিল, 5 থেকে এখন কত হয়ে যাবে, 6, রাইট। তো আয়ের মান যদি 6 হয়, তার মানে এখানে হচ্ছে আপনার 15, আর পরবর্তীতে আয়ের মান এখানে 1 বেড়ে 6, 15-6 কত আপনারা জানুন, 15-6 21। তার মানে আপনি যখন আয়ের মানটা 6-এ যাবে তখন আপনার মান হয়ে গেল কত, 21। তো 21-এর সাথে এখন 21 তো আমার এস এর মান, তো 21-এর সাথে আমি এখন কত যোগ করব, মানে আয়ের মানটা 1 বাড়াবো, তাহলে 1 বাড়াইলে আয়ের মান 6 থেকে কত হয়ে যাবে, 7। তো 7 আর 21 যোগ করলে বলুন তো কত হয়, 7 আর 21 যোগ করলে 28, রাইট। তো 28 হলো আমার এখানে, ওকে। তো এবার হচ্ছে আমার আয়ের মান 7 থেকে কত চলে যাবে, 8-এ। এখানে যদি 8-এ যায়, দেখুন 8-এ যাওয়ার পরে আপনার 28 এখানে, আর ওইখানে হচ্ছে 8। তাহলে 8-এর সাথে 28 যোগ করলে কত হয়, 36, রাইট। তো এখানে দেখুন 36, এখানে হচ্ছে আমি যোগ করবো কত, 8 এটার সাথে 28 যোগ করলে কত হয়, 36। এবার দেখুন আয়ের মান আপনি আরও 1 বাড়াবেন। তো আয়ের মান যখন আরও 1 বাড়াবেন তখন এখানে 8-এর জায়গায় কত হয়ে যাবে, কন্ডিশনে 9। তো এখানে যদি আমি এখন 9 বসাই, এই কন্ডিশনটা কি সত্য হবে না? যখনই সত্য হবে না তখনই সে এই লুপ আর কাজ করবে না, তখন সে গিয়ে এই যে সাম বা এস আমি ধরেছিলাম সেটা এখন কি করে দিবে, প্রিন্ট করে দিবে, রাইট। তো এই প্রিন্ট করার সময় আপনার সামের ভিতরে মান কত ছিল, 36। তার মানে এখানে 36 কোথাও আছে, রাইট, এই যে 36 এখানে আছে। দেখুন একটু সময় নিতে হবে এই প্রশ্নটার জন্য। তারপরে প্রশ্ন দেখুন 21-এ বলেছে আয়ের মানের কোন পরিবর্তনে আউটপুট 20 হবে। দেখুন এখানে আপনার একটু কৌশল, অপশন টেস্ট করতে হবে। দেখুন আপনি যদি আয়ের মানটাকে 2 ধরেন আর আয়ের মান 2 দিয়ে করে বাড়ান, তাহলে একই প্রসিডিওরে আপনি কিন্তু 20 পেয়ে যাবেন। এটা আপনার হোমওয়ার্ক, আপনি এটা দিয়ে
টেস্ট করুন, দেখবেন অ্যান্সার পেয়ে যাবেন। আমি এখানে যেভাবে টেস্টটা করেছি। এবার বলেছি ইন্টারনেটের প্রোটোকল ভিত্তিক নেটওয়ার্কে ব্যবহৃত হয় মোবাইলের কোন প্রজন্ম? মনে রাখবেন প্রোটোকল যখনই দেখবেন এটা চতুর্থ প্রজন্মের একটা অন্যতম বৈশিষ্ট্য বা ব্যবহার। আমার টিউটোরিয়ালে এই প্রজন্ম নিয়ে একটা টোটাল ভিডিও আছে, আপনারা একটু দেখে নিতে পারেন চ্যানেলে ঢুকে। তারপর দেখুন বলেছে যে নিচের উদ্দীপকগুলি পড়ো এবং 2324 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে বলেছে সামিহা তার কম্পিউটার অনেক নতুন সফটওয়্যার ব্যবহার করতে পারে না। ওকে, পরে সে এমন একটি সার্ভিস গ্রহণ করলো যা দ্বারা সফটওয়্যার স্বয়ংক্রিয়, এই যে যখন আপনি দেখবেন স্বয়ংক্রিয় আপডেট এরকম কথা, উচ্চ গতিসম্পন্ন কম্পিউটারের সুবিধা পাওয়া যায় অথবা মেনটেনেন্সে কোনো খরচ হয় না, তখনই বুঝবেন এটা একটা ক্লাউড কম্পিউটিং। ঠিক আছে, এটা ক্লাউড কম্পিউটিং আপনাদের এই সেবাটা দিয়ে থাকে। ওকে, 24 বলেছে উদ্যোগে ব্যবহৃত সার্ভিসটি পেতে প্রযোজ্য, এই যে ক্লাউড কম্পিউটিংয়ের সার্ভিস পেতে মনে রাখবেন ক্লাউড কম্পিউটিং হচ্ছে আপনার হাতে থাকে না, এই কারণে এখানে নিরাপত্তার ঝুঁকি নাই, না এখানে নিরাপত্তার কিছুটা ঝুঁকি আছে, তার মানে এটা ভুল, এটা ভুল। বলেছে ব্যবহারে অতিরিক্ত মূল্য দিতে হয় না, এটা ঠিক আছে, আপনি যা ব্যবহার করবেন তারই মূল্য দিতে হবে, রক্ষণাবেক্ষণে কোনো খরচ নেই। হ্যাঁ, এটার জন্য আপনার কোনো নিজস্ব কোনো হার্ডওয়্যার সফটওয়্যার কিছুই লাগবে না, আপনি শুধু পেমেন্টের বিনিময়ে ইউজ করতে পারবেন। তার মানে অ্যান্সার হচ্ছে আমার 2 আর 3। আর লাস্ট প্রশ্নটা বলেছে একটি সুইচ দিয়ে কয়টি ল্যান তৈরি করা যায়? আপনি দেখবেন একটা সুইচ, মনে করেন এটা হচ্ছে আপনার একটা সুইচ, এই সুইচ দিয়ে আপনি একাধিক নোড যুক্ত করতে পারবেন, যেমন এখানে একটা নোড যুক্ত করলেন, এখানে একটা নোড, এখানে একটা নোড, এরকম অনেকগুলো যুক্ত করতে পারবেন, কিন্তু এটার মাধ্যমে আপনি একটা ল্যান নেটওয়ার্কই তৈরি করতে পারবেন। ঠিক আছে, তার মানে অ্যান্সার হবে 25। আজকে টিউটোরিয়ালটা এতটুকু ছিল, সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফিজ।